ভারতে নিখোঁজ এমপি আনার কলকাতায় খুন। 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। হত্যা বাংলাদেশিরা জড়িত জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। দুর্নীতি লুটপাটের সম্পর্ক আছে কিনা প্রশ্ন ফখরুলের। এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা আমরা জানি না। বিএফএস গ্লোবালের প্রতারণায় হুমকিতে ইতালির শ্রমবাজার। ঝুলছে 1 লাখ মানুষের ভাগ্য। বছরে 24,000 কোটি টাকার রেমিটেন্স হারাচ্ছে দেশ। এবং সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দূতাবাসের উদ্যোগে কাতারে হতে যাচ্ছে বাণিজ্য মেলা। চলবে 23 থেকে 25 মে। তুলে ধরা হবে দেশের বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা। স্বাগত জানাচ্ছি প্রবাসী নিউজ 24-এ। সাথে আছে আমি রঞ্জু ইফতেখার। দেখছিলেন ওয়ালটন ননস্টপ মিলিয়নের অফার সংবাদ শিরোনাম। ভারতে গিয়ে নিখোঁজ সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার খুন হয়েছেন। কলকাতার এক পুলিশ কর্মকর্তা বলছেন, বাংলাদেশি এক নাগরিকের ভাড়া করা ফ্ল্যাটেই খুন হন আনার। মরদেহ উদ্ধারে কাজ করছে তারা। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের দাবি, এই হত্যাকাণ্ডে বাংলাদেশি কয়েকজন নাগরিক জড়িত। কলকাতা থেকে আরও জানাচ্ছেন ভাস্কর সর্দার। ক্যামেরায় ছিলেন শাকিল আব্দুল্লাহ। গেল 12 মে চিকিৎসার জন্য কলকাতায় যান ঝিনাইদহ 4 আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার। এর দুদিন পরেই নিখোঁজ হন তিনি। পরে পশ্চিমবঙ্গের বরানগর থানায় জিডি করেন এমপি আনারের বন্ধু গোপাল। এমপি নিখোঁজের ঘটনা ছিল গত কয়েকদিন ধরে টক অব দ্য কান্ট্রি। নিখোঁজের 7 দিন পর তার মৃত্যুর খবর নিশ্চিত করল কলকাতা পুলিশ। তাদের দাবি, নিউ টাউনের যে বাড়িতে আনার খুন হন তার মালিক ভারতীয় হলেও এটি ভাড়াটিয়া যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি। আমরা 22 তারিখে একটা ইনপুট পাই কি হয়তো ওনার মার্ডার করে দেওয়া হয়েছে। তারপরে আমাদের পুলিশ এই ফ্ল্যাটটা লোকেট করেছে যেখানে উনি লাস্ট ভিজিবল ছিলেন, দেখা হয়েছিলেন। আর তারপরে থেকে কেস আমরা রেজিস্টার করছি আর কেসের তদন্তটা সিআইডি নিচ্ছে। এখনও পর্যন্ত বডি রিকভার হয়নি, আমরা কেসের তদন্তটা স্টার্ট করেছি। এদিকে বিষয়টি নিয়ে বাংলাদেশে চলছে তোলপাড়। দুপুরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশিরাই আনারকে খুন করেছে। আমাদের পুলিশ এটা নিয়ে তদন্ত করছেন। আমরা শীঘ্রই খুনের মোটিভটা কি ছিল আমরা আপনাদেরকে জানাতে পারবো। এবং ভারতীয় পুলিশ আমাদেরকে সর্ব ধরনের সহযোগিতা করছে। ভারতের কেউ এখানে জড়িত হন নাই। যারা হত্যা করেছেন এখন পর্যন্ত আমাদের কাছে যা ইনফরমেশন, আমাদের দেশের মানুষই এর সঙ্গে জড়িত। বিষয়টি নিয়ে পররাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করা হলে তিনি কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রীর সুরে। যে ফ্ল্যাটে তাকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে সেখানে ঢুকেছিল, লাশ সেখানে পায়নি। তবে হত্যাকাণ্ডের মূল হোতাকে এবং কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। আনারের হত্যাকাণ্ডের ঘটনায় যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারতের পুলিশ। কলকাতায় আটক হয়েছে 2 জন আর বাংলাদেশে 3 জন। দুই দেশের গোয়েন্দারা বলছেন, নানা সূত্র থেকে পাওয়া তথ্য যাচাই বাছাই করছেন তারা। রুমের মধ্যে মিলেছে রক্তের দাগ, কিন্তু লাশ উদ্ধার হয়নি ফ্ল্যাট থেকে, জানিয়ে বিভ্রান্ত কলকাতা পুলিশই। তবে কলকাতা পুলিশ স্বীকার করে নিয়েছেন, এটি নিখোঁজ নয়, একেবারে পরিকল্পনা মাফিক হত্যা। তদন্তের স্বার্থে তারা এখনই সবকিছু প্রকাশ্যে না আনলেও খুব শীঘ্রই এই তদন্তের থেকে পর্দা ওঠাবেন, এমনটাই জানিয়েছেন কলকাতার গোয়েন্দা বিভাগ। ক্যামেরা শাকিল আব্দুলের সাথে ভাস্কর সর্দার, নিউজ 24, কলকাতা। বাবার খুনিদের খুঁজে বের করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা থানায় অপহরণের মামলা করেছেন তিনি। এদিকে এমপির খুনের খবরে ঝিনাইদহে শোকের ছায়া নেমে এসেছে। দ্রুত হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান স্বজন ও নেতাকর্মীরা। ডিবি কার্যালয় থেকে শুরু করে সরকারের বিভিন্ন দপ্তর বাবার সন্ধানে সকাল সন্ধ্যা ছুটে বেরিয়েছেন এমপি আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডোরিন। সপ্তাহখানিক পর বাবার খোঁজ মিলেছে ঠিকই, তবে জীবিত নয়, মৃত। সবারই সন্তান আছে, যার বাপ থাকে না, তার কেউ থাকে না, তারা এতিম হয়ে যায়। যতই কাছের আত্মীয় আপন মানুষ এই থাকুক, বাপ বাবা এই বাবার মতন কেউ হয় না। বুধবার দুপুরে ডিবি কার্যালয়ে এসে অশ্রুসিক্ত নয়নে চাইলেন বাবা খুনের বিচার। মাননীয় প্রধানমন্ত্রীর মেয়ের মতন, সে আমার মায়ের মতন। আমি তার দৃষ্টি আকর্ষণ করতে চাই যেন আমার বাবার হত্যার আমি বিচার পাই,
কারা করেছে, কেন করেছে, এর সুষ্ঠু তদন্ত চাই এবং আমি এর শেষ পর্যন্ত দেখতে চাই। শুধু স্বজনরাই নয়, কাঁদছে পুরো ঝিনাইদহের মানুষ। সাধারণের কাতরে থেকে অসাধারণ গল্প তৈরি করেছেন যে মানুষটি, তার মৃত্যু আবেগতাড়িত করেছে সব শ্রেণী পেশার মানুষকে। দলীয় কার্যালয়ে শোকের আবহ, দাবি উঠেছে খুনিদের শনাক্ত করে দ্রুত বিচারের আওতায় আনার। আসলে মনে সান্ত্বনা দিতে পারি। আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করেন যেন তার জান্নাতবাসী হয়। পার্শ্ববর্তী রাষ্ট্রের কাছে অনুরোধ, আমাদের রাষ্ট্রের সাথে যেন যোগাযোগ করে যারা যদি দেশের এবং বাইরের যারাই এই ঘটনার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় এনে। 2014 সাল থেকে সংসদ সদস্যের পাশাপাশি কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন আনোয়ারুল আজিম আনার। তাসনিম তৌহিদ, নিউজ 24। ভারতে এমপি আনার হত্যার পেছনে দুর্নীতি লুটপাটের কোনো সম্পর্ক আছে কিনা এমন প্রশ্ন তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে ব্রিফিংয়ে এই কথা বলেন তিনি। এ সময় বন্ধুরাষ্ট্রে এমপি হত্যা হয় উল্লেখ করে বিস্ময় প্রকাশ করেন তিনি। তথাকথিত সংসদ সদস্য বিদেশে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন, তার কোনো খবর তারা দিতে পারলেন না পারলেন বাংলাদেশ সরকার, না পারলেন বন্ধুরাষ্ট্র তাদের ভারত। তো আমরা কি মনে করবো যে এটার একমাত্র লক্ষ্য হচ্ছে দুর্নীতি করা, টাকার পাহাড় তৈরি করা, বিদেশে পাঠানো। ওইটারই কোনো ঘটনা কিনা এটা আমরা জানি না আর কি। বন্ধুরাষ্ট্র নিয়ে কথায় কথায় দোষারোপের রাজনীতি না করতে মির্জা ফখরুলের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতা সালাউদ্দিন দিনের পর দিন ভারতে থাকলেও খুন হননি। বুধবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক আলোচনা সভায় তিনি জানান, এমপি আনার সরকারকে জানিয়ে ভারতে যাননি, তার কর্মকাণ্ড নিয়ে ধোঁয়াশা আছে। যখন চিকিৎসার জন্য যান তিনি তো আর ভারত সরকারকে জানিয়ে যান, তা সেটার জন্য বন্ধুরাষ্ট্রের তো কোনো, ফখরুল সাহেব বলছেন বন্ধুরাষ্ট্রে গিয়ে নিরাপদ থাকে না, কিন্তু বন্ধু আপনাদের যদি শত্রু রাষ্ট্র তো সেখানে সালাউদ্দিন আপনাদের এমপি এতদিন নিরাপদে তেমন করে আছে। মালয়েশিয়া শ্রমবাজার বন্ধের পর সম্ভাবনার আলো হয়ে এসেছিল ইতালির শ্রমবাজার। তবে ভিএফএস গ্লোবাল ও এম্বাসির বেড়াজালে আটকে আছে 1,11,000 মানুষের ভাগ্য। ফলে দেশ হারাচ্ছে বছরে 24,000 কোটি টাকারও বেশি রেমিটেন্স। বাইরা ও অভিবাসন নিয়ে কাজ করা সংগঠনগুলোর দাবি, অন্যান্য শ্রমবাজারের মতো প্রয়োজনে কনসুলেট অফিস বসিয়ে হলেও ইউরোপের বাজারে ভিএফএস এর এমন একক বাণিজ্য বন্ধ করতে হবে। নাইম আলজিকর প্রতিবেদনে বিস্তারিত। এখনো ভিসা, আমার পাসপোর্ট রিটার্ন করে, ভিসার তো দরকার নাই, যদি আমার নুলস্তা ফেক থাকে আমার রিটার্ন করুক পাসপোর্ট, তাও তো করতেছে না। ইটালি যাবার আশায় পাসপোর্ট জমা দিয়ে এখন সৌদি যাওয়ার রাস্তাও প্রায় হারাতে বসেছেন শাহিন খান। তার মতো অবস্থা ইয়াকুব মামুন মাসুদেরও। প্রায় 1 বছর আগে পাসপোর্ট জমা দিলেও এখনো তা ফেরত পাননি। সহায় সম্বল হারিয়ে দিশেহারা তারা, চান এই সমস্যার প্রতিকার। আজকে 7-8 মাস ধরে জমা দিচ্ছি ভাই, এখন আমাদের অনিশ্চিত জীবন। আপনার নুনস্তা যদি ফেক হয় আমাদের পাসপোর্ট রিটার্ন দিয়ে দেবো, আত্মহত্যা করারও হইতে পারে। ইটালিয়ান ওয়েবসাইটে পাসপোর্ট জমা দেওয়ার 3 মাসের মধ্যে গ্রাহকদের ফেরত দেওয়ার কথা। তবে ভিএফএস এর মাধ্যমে জমা দেওয়ার প্রায় বছর খানেক হলেও আটকে আছে 1,11,000 পাসপোর্ট। এসব পাসপোর্ট আটকে রাখার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির আঙুল দূতাবাসের দিকে। ভিসা ইস্যুয়েন্সটা তো আমাদের হাতে না, ভিসা ইস্যুয়েন্স এমবেসি করে, আমরা অ্যাপ্লিকেশন কালেক্ট করি। ভিসার ডিসিশন মেকিং পুরোপুরি এমবেসির হাতে, সেটা এমবেসি বলতে পারবে কেন সময় লাগছে। বাইরা বলছে, মালয়েশিয়ার পর শ্রমবাজারের একটা বড় জায়গা হতে পারে ইউরোপের বাজার। তবে সব দেশের দূতাবাস বাংলাদেশে না থাকায় জটিলতা একটু বাড়ছে, যার নমুনা দেখা যায় 2022-23 অর্থ বছরে ইউরোপের দেশ থেকে আসা রেমিটেন্সের দিকে তাকালে। এর মধ্যে বড় ভূমিকা রাখে ইতালির শ্রমবাজার। অনেকগুলো সম্ভাবনাময় ইউরোপের কান্ট্রি আছে যেখানে লোক যাওয়া শুরু হয়েছে এবং অনেকে পাইপলাইনে আছে, আরও যথেষ্ট পরিমাণে ডিমান্ড আসতেছে। তো সেই জায়গাগুলোতে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে ওই দেশগুলোর ভিসা সেকশন বা কনসুলেট সেকশন বা এমবেসি না থাকা বাংলাদেশে।
যার ফলেই তো আমাদের ওই তো বিএফএস এর মাধ্যমে যেতে হচ্ছে অথবা ইন্ডিয়াতে গিয়ে ভিসা সাবমিশন করতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন দেশের ও মানুষের জন্য এ ধরনের মনোপলি বাণিজ্য বন্ধ করতে হবে, তাহলেই কমবে মানুষের ভোগান্তি। কেউ বৈধভাবে ইতালিতে যাচ্ছে, তিনি হয়তো তার ওখানে একটা কাজের ডিমান্ড আসছে, সেটা এনেছে, কিন্তু তার এই ভিসা পেতে, অ্যাপয়েন্টমেন্ট পেতে কিন্তু একটু দুর্ভোগের শিকার হচ্ছে। ভিসা রেজিম কি বলে, কেউ যদি বিদেশ যেতে চায় তাহলে তাকে বাংলাদেশে ফিরে এসে তাকে অ্যাপ্লাই করতে হবে, আরেকটা থার্ড কান্ট্রির থেকে সে অ্যাপ্লাই করতে পারবে না। এটাই তো অত্যন্ত অন্যায়। মানুষের এমন ভোগান্তি সম্পর্কে জানতে চাইলে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, বিষয়টি নিয়ে কাজ চলছে, এই সংকট খুব তাড়াতাড়ি দূর করা হবে। যে সমস্ত দেশে আমাদের কর্মীরা গমনেচ্ছুক যাইতে ইচ্ছা প্রকাশ করতেছে তাদেরকে যাওয়ার ব্যাপারে আমরা সহযোগিতা করতেছি। এই সমস্ত ব্যাপারে আমাদের নজরে আসছে, আমরা দেখতেছি, ইনশাআল্লাহ এগুলোর সমাধান হবে। দেশে যখন পাসপোর্ট পাওয়া নিয়ে চলছে এমন ভোগান্তি, তখন বন্ধু দেশ থেকে আরো 10,000 শ্রমিক ইতালি নেবে বলে খবরে জানালো সেখানকার গণমাধ্যম। 700 वीज़ास दिए जाएंगे। सेल्फ एम्प्लॉयमेंट। নাইন আলচিকো, নিউজ 24, ঢাকা। 99,000। সম্পর্কে সুবর্ণ জয়ন্তী উপলক্ষে কাতারে বাণিজ্য মেলার আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। রিলায়েন্ট ইভেন্ট অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় এই মেলা 23 থেকে 25 মে পর্যন্ত কাতারে দোহার ক্রাউন প্লাজায় চলবে। মেলায় 30টি বাংলাদেশি কোম্পানি অংশগ্রহণ করছে। তুলে ধরা হবে বাংলাদেশে বিভিন্ন খাতে বিনিয়োগের সম্ভাবনা। কাতার থেকে মামুনুর রশিদের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ ও কাতারের কূটনৈতিক সম্পর্কে 50 বছর সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বাংলাদেশ ট্রেড ফেয়ার কাতার 2024। রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশনের ম্যানেজমেন্ট এবং বাংলা ইভেন্ট ইন্টারন্যাশনালের সহযোগিতায় ক্রাউন প্লাজায় 23 থেকে 25 মে প্রতিদিন সকাল থেকে রাত 10টা পর্যন্ত 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে এই মেলা। এই উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের দূতাবাসের প্রতিনিধি দলের পক্ষে দূতাবাসের মিশন উপপ্রধান মোহাম্মদ ওয়ালিউর রহমান, রিলায়েন্ট ইভেন্টস অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা ও সিইও এম এ মুরাদ হোসেন উপস্থিত থেকে দুই ভাতৃপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান দীর্ঘ বন্ধুত্ব সম্পর্কে নতুন মাত্রা উন্নতি করতে আয়োজনের গুরুত্বপূর্ণ ভূমিকা তুলে ধরেন। সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য ছড়িয়ে দিতে মেলায় বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়ানোর আহ্বানে জার্মানির রাজধানী বার্লিনে অনুষ্ঠিত হয়ে গেল বিশ্বের অন্যতম বর্ণিল পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডেয়ার কুলটুরুর সংস্কৃতি উৎসবের 26তম আসর। পথ উৎসবের বিশ্বের নানা দেশের সাথে অংশ নেয় বাংলাদেশও। জার্মানির বার্লিন থেকে অনামিকা বড়ুয়ার পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। ব্যাপক আনন্দমুখর পরিবেশে 19 মে অনুষ্ঠিত হলো জার্মানির ঐতিহ্যবাহী পথ সাংস্কৃতিক উৎসব কার্নিভাল ডিয়ার কুলটুর। দিনব্যাপী উৎসবের স্বাগতিক জার্মানি ছাড়াও গোটা বিশ্বে প্রায় 57টি দল অংশ নিয়ে গান, বাজনা, নৃত্য আর শারীরিক কসরতের মধ্য দিয়ে নিজেদের সাংস্কৃতিক নানা দিক তুলে ধরে। ছিল প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বাংলাদেশে কালচার ফোরামের ব্যানারে বাংলাদেশ প্রবাসী সাংস্কৃতিক কর্মীরা। কালচারাল কার্নিভাল আমাদের জন্য কিছুটা অভ্যাস, কিছুটা ট্র্যাডিশন, আবার কিছুটা সামাজিক রাজনৈতিক দায়বদ্ধতা। 26তম এই আসরে কার্নিভালে অংশ নিতে বাহারি পোশাক আর অপরূপ সাজে হাজির হয়েছিল বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত প্রায় 3,500-এর বেশি প্রতিযোগী। তাদের সবার পরিবেশনা মুগ্ধতা ছড়িয়েছে সব বয়সী দর্শনার্থীদের। খুব ভালো লাগছে যে সব জাতির লোকজন এখানে আছে, বিশেষ করে আমরা আমাদের কালচারকে বেশ ভালোভাবে দেখাতে পেরেছি। প্রথমবারের কোরিওগ্রাফি বিশ্বের দরবারে বাংলা সংস্কৃতিকে ধরে দেখাতে পেরে আমি খুব খুশি। এবারের এই সাংস্কৃতিক উৎসবে অংশ নেন রতন, শাহিদা আলী, অপু আলম, জাফর ইকবাল, রোকসানা আহমেদ সহ অসংখ্য তরুণ প্রজন্মের প্রবাসী। শত বাধা ডিঙিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে সামনের দিকে, এমন প্রত্যাশা কার্নিভালে আসা আগতদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইউকে সাউথ ইস্ট রিজিয়নের উদ্যোগে মুক্তিযুদ্ধের চিত্র প্রদর্শনী ও ঈদ পুনর্মিলন অনুষ্ঠান করেছে গ্রেটার সিলেট কমিউনিটি। সভাপতিত্ব করেন সংগঠনের সাউথ ইস্ট রিজিয়নের কনভেনার হারুনুর রশিদ।
সংগঠনের জয়েন্ট কনভেনার তাজুল ইসলাম ও সৈয়দ সায়েম করিমের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের স্পিকার ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেক। বক্তারা গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের নবযাত্রাকে সাধুবাদ জানান ও উত্তরোত্তর অগ্রগতি কামনা করেন। প্রবাসী বাংলাদেশিদের দাবি আদায়ে এই সংগঠন অগ্রণী ভূমিকা পালন করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা। আমি আসলে রিয়েলি প্রাউড যে এখন আইয়া আপনারা সবরে আমি দেখতেছি একটা এক্সিবিশন খুব ইম্পর্টেন্ট আমরা লাগি, বিকজ আমরা দেশ ইন্ডিপেন্ডেন্ট পাইছে, যারা ফাইট করছেন আমরা দেশের লাগি, আজকে তারারে আমরা রেকগনাইজ করতেছি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে সাউথ রিজিয়ন আজকে প্রোগ্রাম খুব সাকসেসফুল হয়েছে। আমাদের যে আগামী দিনে অগ্রযাত্রায় আমরা যে গোটা বিটাইন জুড়ে যে লাইফ মেম্বার করার যে সিদ্ধান্ত আমরা নিয়েছি, অনেকে আজকে প্রতিশ্রুতি দিয়েছেন এবং আগামীতে এই সংগঠনকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমরা সমগ্র বিটাইন জুড়ে আমরা কাজ করার যে দীর্ঘ শপথ আজকে নিয়েছি।